ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? নতুন বাংলাদেশ নিয়ে 1 মিনিটের একটি চমকপ্রদ কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। বলেছেন যে সরকারের ভিতরে হাসিনার কুলাঙ্গারা লুকিয়ে আছে বলে আমরা কথা বলছি। এটার জবাবে উনি বলেছেন যে আমাদের সরকারের ভিতরে শুধু নয়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব জায়গায় আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে। আপনি কি পেরেছেন আপনার গ্রাম থেকে তাদেরকে আলাদা করতে বা তাদেরকে শাস্তি দিতে, বা তারা নিজেরা অপরাধ বোধ করে নিজেরা মানুষ হয়ে মানুষের মতো করে জীবনযাপন করছে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন? আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না, আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না, রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয়। এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না, তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মানে তার জীবন এখন শঙ্কিত, তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে। জনগণকে তিনি ভয় পাচ্ছেন, কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টকশোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে। কোন সরকারের সময়? যেই সরকার 5ই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান, একটি বিপ্লব, একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই। রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল? শেখ হাসিনার যে 16 বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন, সেই সময় তিনি সংসদে ছিলেন, সেই সময় তিনি বাসা বাড়ি, টকশো, রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন। রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না। কিন্তু এই রুমিন ফারহানারই আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন, শহীদ মিনার, সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে, তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে, এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার না। তিনি বলছেন এগুলো আওয়ামী লীগ কিংবা ওদেরই, আবার পরখ করে বলছেন যে এদের দলীয় পরিচয় না, এরা আওয়ামী লীগ না। তার মানে ওই সময় তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে। মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও, তারা মূলত দলের কেউ হইতে পারে না, দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না। তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ, আওয়ামী লীগ মানেই দুষ্ট, আওয়ামী লীগ মানেই একটি গন্ডর, এটা তিনি জানেন না। যাই হোক, তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে, আমার মা অসুস্থ, আমার মাকে হসপিটালে নিব, এই সময় দরজা জানলা ভেঙে দিচ্ছে, কাজ ভেঙে দিচ্ছে। এটা তো নতুন কিছু নয়। তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো ছিল না, সেই সময়টা ছিল শেখ হাসিনার সময়। সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে, আপনি তখন হাঁটতে পারতেন না। আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না, ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে। আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন, টক শো করছেন, রাস্তাঘাটে হাঁটছেন, সভা সমাবেশ করছেন, আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না। আসলে আপনি কি বোধ করতে চান? আপনি বলেন। বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয়? এটা কি উদ্দেশ্যটা কি? আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি
জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আর যাই হোক, অন্তত পক্ষে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার 16 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থ সম্পদ লোপাট, দেশটাকে ধ্বংস করে দেয়া, এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি 6 মাসের মধ্যে চাচ্ছেন। 6 মাসে এমন কি হয়েছে আমাকে বলেন? আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো, ক্রস ফায়ার হতো, হত্যা করা হতো, মানুষ নির্যাতন হতো, আলেম ওলামাকে জেলে মারা হতো, মানে ফাঁসির কাস্তে ঝুলানো হতো, কান্নার রোল বসতো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করতো, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না। 3টি ইলেকশন, সবগুলো অবৈধ ইলেকশন ছিল, এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই, এক্সেপ্ট রুমিন ফারহানাকে, যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, যে 5-6 জন এমপি ছিলেন তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুমিন ফারহানা এমপি। অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন, ওই 5 জনের প্রত্যেকেই প্রায় বিতর্কিত। একজন উকিল আব্দুল সত্তার, এই রুমিন ফারহানার আসনের লোক। এই উকিল আব্দুল সত্তার কিন্তু লোভ সহ্য করতে পারে নাই, মৃত্যুর আগে তাকে কি করতে হয়েছে, সেখানে কিন্তু তিনি স্বতন্ত্র ইলেকশন করে তারপরে তিনি সেখানে ওই আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের সবাইকে নিয়ে আবার এমপি হওয়ার চেষ্টা করেছেন, হয়েছেনও তিনি। তারপরে আপনারা জানেন সেই উকিল আব্দুল সত্তার ইতিহাস। আরেকজন হচ্ছে এই যে হারুন সাহেব, কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সম্ভবত তার বাড়ি। এই হারুনও ওই 5-6 জন এমপির একজন। তাহলে দেখেন তাদের কেমিস্ট্রি মিল কত, প্রত্যেকের কথাবার্তার মধ্যে এলোমেলো মনোভাব। সেই হারুনও কয়েকদিন আগে বলছে বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছে, এই রাজাকারদেরকে শাস্তি দিতে হবে, এদেরকে আবার নতুন করে বিচার শুরু করতে হবে, না হয় নাকি বাংলাদেশ সুন্দরভাবে থাকবে না। এবং আজহারির আলেম ওলামার মাহফিল নিয়ে যে ধরনের কুৎসার ওঠাচ্ছে, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। এই একই লোক, ওই লোকই তারেক রহমানের বক্তব্য শুনে নাই, তার কথা রাখে নাই, চাপে পড়ে বাধ্য হয়ে এই দল তাকে তার সর্বশেষ নমিনেশন, মানে এমপি হওয়ার পরে শপথ নিতে এক প্রকার বাধ্য হয়েছে মির্জা ফখরুল সাহেব, তখন কিন্তু সেখানে শপথ নেয় নাই। এই রুমিন ফারহানা ওই ক্লাসমেটেরই ফ্রেন্ড। আজকে আমার মনে হচ্ছে তাদের সবার ধরন এক। রুমিন ফারহানা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকের শান্তিতে নাই, ঘর থেকে বের হতে পারছে না, মাগরিবের পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না, অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন। বাহ, এই কথা বলার জন্যই তো শেখ হাসিনা মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে, যারা এই কথাগুলো বলবে, আর এই কথাগুলোই শেখ হাসিনা দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে। এই কারণেই গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে সফল হইনি, কারণ আমাদের ভিতরে শেখ হাসিনা এমন কিছু বক্তব্য, এমন কিছু মানুষকে জিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, যাদের বক্তব্যগুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশে যাতে করে আন্দোলন সংগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে না পারি। এই রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্য আগেও বিতর্কিত হয়েছে, সাম্প্রতিক সময় আবার 32 নম্বর নিয়ে বক্তব্য। এই 32 নম্বর বাংলাদেশের সকল সাধারণ জনগণ, এটাই কোনো নেতা টেতা ছিল না, বিএনপি জামাতার হেফাজতার চরমনাই নাই, এখানে কোনো দল টল কেউ দেখে নাই, আর ছাত্র জনতার কোনো নেতা ছিল না। শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, ছাত্র জনতাকে খুন করে আবার সেখানে বক্তব্য দিতে আসতে চেয়েছে। জনগণ সদল বলে শেখ হাসিনার এই দাম্ভিকতার জবাব দিতে গিয়ে 32 নম্বরে যা হওয়ার তাই হয়েছে। এটা নিয়েও চুলকানি কেন আপনাদের? বাংলাদেশের কোনো ইস্যুতে শেখ হাসিনা যে সকল কার্যক্রম করে, সেই ইস্যুতে কেউ যদি বক্তব্য দেয়, তার পক্ষে যদি অবস্থান নেয়, সেটা কোনোদিনই দেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না, মেনে নিবে না, মেনে নিচ্ছে না। কিন্তু আজকের সেটাই হচ্ছে এই বাংলাদেশের বর্তমান অবস্থা, যে এখানে এখন সবাই মিলেমিশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নেমে পড়েছি আমরা। এখন বক্তব্য শুনলেই মনে হয় আওয়ামী লীগের আমল ভালো ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল খারাপ, আওয়ামী লীগের আমল ভালো ছিল, আজকের সব ধ্বংস হয়ে যাচ্ছে, ভাবখানা এরকম। অথচ আওয়ামী লীগের আমলে যখন একটি গোষ্ঠী নিগৃহীত ছিল, তখন এই সকল মানবতাবাদী কোনো নেতাকে, কোনো রাজনৈতিক কর্মীকে বক্তব্য দিতে আমরা দেখি নাই। আলেমরা জেলে কথা বলে নাই, ফাঁসির কাজটা নিয়ে গিয়েছে কথা বলে নাই। আর আপনি এখন সন্ধ্যার সময় বের হইতে পারতেছেন না, নিজে নিজে ইচ্ছা করে বলছেন। তার মানে আপনি যে আপনার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আপনি যদি না জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কোন কথা কোন বক্তব্য পছন্দ করে, আপনার রাজনীতি কি হওয়া উচিত, আপনি যদি শেখ হাসিনার দালালি করেন, তাহলে তো বাংলাদেশে আপনার নিরাপত্তা এমনিও থাকবে না। সেটা যে দল করেন, কোনো দল করলে লাভ হবে না। যদি হাসিনা প্রীতি কেউ দেখায়, তাকে তো কেউ জনপদ দিয়ে কেউ নিরাপত্তা দিবে না। এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি, তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন, যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন? খুবই সম্ভাবনা আছে, কিংবা প্রায় নিশ্চিতভাবে বলে ফেলা যায় গতকাল বইমেলাতে যে কাণ্ড ঘটেছে তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে, সেটা একটা ফাঁদ। এটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনা যুক্ত ছিল বলা যেতে পারে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে আইনে যেটাকে বলা হয়, সেটা সেরকম ইঙ্গিত করে। তাহলে প্রশ্ন হচ্ছে, গতকাল আমরা যারা এটাকে ডিনাউন্স করেছিলাম স্ট্রংলি, সেই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত? এই প্রশ্নের জবাব দিতে চাই। প্রথমত আমরা একটু আসি আসলে এটা যে ফাঁদ হতে পারে কিনা সেটা একটু দেখি। গতকাল ঘটনার বর্ণনা যেটা করতে যাচ্ছিলাম, একটা জায়গায় মেইন স্ট্রিমে যেটা এসছে, যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, এটা একটা প্রভোগ করা, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে বাংলাদেশে জয় বাংলা একটা ভয়ঙ্কর গালির মতো, ফাইন, এটা ভুল না। শুধু তাই না, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তার অত্যন্ত অ্যারোগেন্ট আচরণ, অ্যাগ্রেসিভ আচরণ দেখা গেছে মিস্টার ভব, যিনি এই প্রকাশনার মালিক। এবং আমি দেখিনি, গুরুত্বপূর্ণ মানুষজন লিখেছেন, রেসপন্সিবল মানুষরা লিখেছেন, তাতে এটা মনে করার কারণ আছে, এবং এটা সঠিক আমি মনে করি, যে তিনি একজন প্রটেস্ট করছে এরকম একজনকে চড়ও মেরেছেন, বা কাউকে জঙ্গি বা ধরনের, এখানে দাড়ি টুপি সহ মানুষ ছিলেন, ফলে তাদেরকে জঙ্গি বা এরকম কথা বলে গালাগালো করেছেন। এগুলো অভিযোগ আছে এবং এগুলো হয়েছে।
মিস্টার ভবকে আমি আগে আসলে চিনতাম না, আমি এই ঘটনার পর জেনেছি। জানার পর তার আরও অনেক পরিচয় সামনে আসতে শুরু করলো। সেটা হচ্ছে তিনি গণজাগরণ মঞ্চের সময় স্লোগান দিচ্ছেন, নিজে তার ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন। তিনি আওয়ামী লীগের হয়ে অনেক কাজ করার চেষ্টা করছেন। এমনকি 24 সালে জাফর ইকবালকে নিয়ে তার গদগদ স্টেটাস আছে। তো ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বোঝা যায়, খুব স্পষ্টভাবে বোঝা যায়। আমি শুনেছি এটাও যে তিনি এবং তার স্ত্রী, বিশেষ করে তার স্ত্রী সম্ভবত এই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পক্ষে, মানে আমরা যেমন তখন শেখ হাসিনাকে প্রটেস্ট করছি, তার পক্ষে দাঁড়াচ্ছেন। মানে খানিকটা তথাকথিত আলো আসবে এই গ্রুপে গোপনে যা হচ্ছিল উনি প্রকাশ্যে তা করছিলেন। সুতরাং এই দুইজন একেবারে আওয়ামী লীগের লোক, এটা এখন প্রমাণিত। আবার বলছি, এখন না, এটা আগে প্রমাণিত ছিল, হয়তো আমি আসলে জানতাম না এটা ঘটেছে। এবং আমরা যেসব একত্র করি, যেভাবে ঘটনাগুলো আনফোল্ডেড হলো, তাতে মনে করার যৌক্তিক কারণ আছে। প্রায় নিশ্চিতভাবেই বলা যায় তারা প্রভোগ করেছেন এবং এটা তারা হোক এটা চেয়েছেন। এবং শুধু তাই না, ঘটনা ঘটার সাথে সাথে আনন্দবাজার যেভাবে রিয়াক্ট করছিল গতকাল, এবং কিছুক্ষণের মধ্যে আবার মানে এই ঘটনা ঘটার সাথে সাথে তসলিমার বই প্রকাশ, বাংলাদেশের নজরবন্দি সঞ্জানা, মানে কেন যেন ওরা নাম উন্নত করে ফেলে, প্রাণ বাঁচাতে পুলিশ হেফাজতের স্বামী, এসব কথাবার্তা লেখা আছে। তাদের দোকান বন্ধ আছে। আমি এটাও জানলাম যে এই নারীর একটা ইন্টারভিউ পাবলিশ করেছে তারা বেশ কিছুদিন আগে। তিনি খুব বিখ্যাত অভিনেত্রী নন, তিনি অভিনয় করেন, কিন্তু খুব বিখ্যাত কিছু নন, কিন্তু আনন্দবাজার অনেক আগেই তার ইন্টারভিউ নিয়েছে। তাহলে আমরা অনেক কিছু মেলাতে পারি, সব কিছু যদি একত্রে মেলাতে পারি, তারা ভারতীয় প্রোডাক্ট তৈরি করা হয়েছিল এবং এখন প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আরও কিছু ঘটনা আছে, সব কিছু মিলিয়ে আমরা দেখতে পারি ভাবে যেটা পরিকল্পিত একটা ঘটনা এবং এটা ফাঁদ তৈরি করা হয়েছিল। এখন এটার ফলে মিস্টার ভব যখন জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আমাদের মেজাজ খারাপ হতে পারে, বা তিনি যখন কাউকে চট দিয়েছেন, কাউকে জঙ্গি বলছেন, এসব যখন বলছেন, এগুলো প্রত্যেকটাই হুমকি তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের রিয়াক্ট করা কি ঠিক হয়েছে? আচ্ছা, তারও আগে আসেন, গতকালের ভিডিওতে বলেছি ফেসবুকে মব তৈরি হচ্ছিল আগের দিন রাতেই। আমি নিজেও এরকম স্ট্যাটাস দেখেছি, এই স্টলের ছবি যেখানে তসলিমার বই রাখা আছে, এগুলো দেখে লোকজনকে ডাকা হচ্ছে, অনেকেই এরকম আহ্বান জানাচ্ছেন। সো গতকাল যে বইমেলাতে একটা মব তৈরি হবে এবং একটা হাঙ্গামা হবে, এটা তো বোঝাই যাচ্ছিল। আমি আবারও ধরে নিই তর্কের খাতিরে, যারা যারা স্ট্যাটাস দিয়েছেন এরাও পরিকল্পিত লোক, আমি চিনি না তারা কারা, কিন্তু আমি ধরে নিলাম। তো যদি সেটাও হয়ে থাকে, গতকাল এই ঘটনাটা ওয়াইড স্প্রেড হওয়ার পর যেখানে আমরা সবাই সব জানলাম, সাধারণ মানুষরা, সেখানে দেশের গোয়েন্দা সংস্থা কিছুই জানলো না। অনেকগুলো সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, পুলিশের গোয়েন্দা সংস্থা, নানান কিছু, কেউ জানলো না। বাংলা একাডেমিকে কেউ জানায়নি যে এই ঘটনাটা এখানে এরকম ঘটে যাচ্ছে, কারো চোখে আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে, পুলিশকে। এবং মব তৈরি হলো। কেন হলো? মব তৈরি হওয়ার পর যাবতীয় ঘটনা ঘটেছে। যে মবটা তৈরি না হতো, এই প্রভোগটা করার পর যদি এটা না হতো যে তিনি মানুষই আসে নাই, তিনি তখন জয় বাংলা বলুন আর তার জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে যা ইচ্ছা তাই বলতে থাকতেন, সেই সুযোগ তো আসতো না। তখন ওই কথাগুলোর স্কোপ আসতো না, কে জঙ্গি বা কিছু মারমারি, হাঙ্গামা ইত্যাদি ইত্যাদি। সুতরাং মবটা তৈরি হলো এবং আমরা গিয়ে ফাঁদে পা দিলাম। আমি আবার ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে, এটা কনফিডেন্টলি যদি বলি যে এটা ফাঁদ ছিল, ফাঁদে পা দিলাম। আমাদের তো মবটাই তৈরি হওয়ার কথা ছিল না, হতে দেওয়ার কথা ছিল না, কোনোভাবেই না। কেউ কেউ দেখলাম বলছেন আমার গতকালের ভিডিওর মন্তব্যে, এটাও আমি ডিসএগ্রি করি। সেটা হচ্ছে তারা বলছেন উনি একজন নিষিদ্ধ লেখিকা, তার বই কেন বাংলাদেশে বিক্রি করতে হবে? এর একটা ভ্রান্তির জায়গা আছে। তসলিমা নাসরিন নিষিদ্ধ লেখিকা নন, তার কিছু বই নিষিদ্ধ। সো বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করা হবে যদি সেই বইগুলো কেউ বিক্রি করে। তার অন্য কোনো বই বিক্রি করার ব্যাপারে তো কোনো আইনি সমস্যা নেই। তাহলে সেটা কেন আমরা প্রতিবাদ করতে গেলাম বা ওখানে মব তৈরি করতে গেলাম? আবারও বলছি, প্রতিবাদ করতে পারি আমরা। আমি গতকালকে ভিডিওতেই বলেছি, তাদের যদি কোনো প্রতিবাদ থাকে, কারণ তসলিমা নাসরিন ইনফ্যাক্ট ডক্টর ইউনূসের বিরুদ্ধে যা করছেন, ভারতের হয়ে যা করছেন, শেখ হাসিনার পক্ষে যা করছেন, আমাদের এই সরকারকে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন, তার কোনো লেখা আমাদের দেশে কোনোভাবেই থাকবে না। সেটা চাওয়ার অধিকার আছে আমাদের, কিন্তু সেটা প্রপার জায়গায় সেটা হবে। সেটা হচ্ছে বাংলা একাডেমিতে যাবে, পুলিশের কাছে বিচার হবে, সরকারের কাছে বিচার হবে, এবং সরকার যদি ডিসাইড করে এটা হবে, তাহলে সেভাবেই হবে। বারবার বলছে একটা স্টেজ কীভাবে কাজ করে এটা বুঝতে হবে। কেউ কেউ বলেন যে একটা গণঅভ্যুত্থান, অনেকে আবার বিপ্লব বলেন, বিপ্লবের পর বিপ্লবীরা যে কোনো কিছু যাতা করতে পারে। আগেও বলেছি যে এগুলো আসলে দেশটাকে একটা এনার্কির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা। বিশেষ করে কতগুলো ন্যারেটিভ, এই ন্যারেটিভটা আমাদের জন্য ঝুঁকি তৈরি করবে। প্রথম দিন থেকে বলছি, এই ঘটনার মধ্যেই শেখ হাসিনা পতনের পরে কালো পতাকা সারা শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল। অনেকে বলেছেন তারা একটা মিছিল করছিলেন, কেউ একজন এসে বাইকে করে কলমে লেখা কালো পতাকা দিয়ে চলে গেছেন। তারা ভাবলো এটা কলেমা, প্রত্যেক মুসলিমের শ্রদ্ধার ব্যাপার, তারা এটা মিছিল করলেন, তারা জানেন না, কিন্তু এগুলো ঘটেছে 32 সালে ঘটেছে। আরও অনেকগুলো ঘটনা যেখানে এটা ধারণা করা যায় তাদের যে ন্যারেটিভ, যে ইসলামী জঙ্গিবাদীরা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে এবং ডক্টর ইউনূস এটার একটা রিপ্রেজেন্টেটিভ। সমস্যা হচ্ছে এই ভদ্রলোককে সারা দুনিয়া চেনে বলে আমাদের একটু রক্ষা না হয় বিপদ হয়ে যেত। তারপরও তো এই ন্যারেটিভগুলো সাপোর্ট করার মতো যথেষ্ট তথ্য আছে। মাজার ভাঙা হচ্ছে, মেয়েরা ফুটবল খেলতে পারছে না, জাস্ট অভিনেত্রীরা দোকান উদ্বোধন করবে সেটা করতে দেওয়া হচ্ছে না। আমার ভিডিও অনেকে মন্তব্য লিখেছিলেন, আমি আবার ভিডিও করেছি, পরিমণিকে কেন আনতে হবে বলেছিলাম, বা অন্য কাউকে কেন, অপবিশ্বাসকে কেন আনতে হবে, মেজাবিনকে কেন আনতে হবে, কেন আনতে হবে, এটা যারা আনছেন তাদের ব্যাপার। মানুষ যদি এতে ক্ষুব্ধ হয়, তাদের দোকান উদ্বোধন করার তাদের দোকান ডুববে, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এগুলো করতেই থাকলাম। বইমেলার ঘটনাটা একই রকম একটা ঘটনা। এটা বইমেলা, একজন লেখিকা যিনি লিখছেন, যার বইটা ওইখানে প্রকাশিত হচ্ছে, নিষিদ্ধ কোনো বইও না। কিন্তু আমরা নেমে গেলাম এবং এখন মিস্টার ভবর আওয়ামী পরিচয়ের সামনে আসার পর আমরা ওই ঘটনাকে অনেকে লেজিটিমাইজ করতে চাইলাম। নট অনলি দ্যাট, যেন মাহফুজ আলম গতকাল যে সেন্সিবল স্টেটাসটা দিয়েছেন, খুবই সেন্সিবল স্টেটাস বলে মনে করি। একটা শব্দ চয়ন একটু সতর্ক থাকলে ভালো হতো, কারণ উনি সরকারে আছেন, সরকারকে রিপ্রেজেন্ট করেন। কিন্তু ওটার কারণেও তার উপরে অনেকে আবার হামলে উঠেছে, কারণ উনি সেন্সিবল কথা বলছেন, উনি মবের বিরুদ্ধে কথা বলছেন। এই মব শব্দটাকে দিয়েও সমস্যা, আমি জানি এবার আমিও সমস্যা করতে যাবো। বিপ্লবীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেটাকে আমি মব বলছি, তাদের ভাষায় আমি বলছি, এটা অনেকের পছন্দ না হলেও বলছি। আমরা এই সময়টায়, মানে আমাদের সামনে খুব বেশি দূরে না, অল্প একটু পেছনে তিউনিসিয়াতে, ইজিপ্টে অভ্যুত্থান পরবর্তী ঘটনার নানা রকম উদাহরণ আছে, কি হয়েছে না হয়েছে আমরা শিখতে পারতাম চাইলে। এই সময়টা যে কতটা টার্ময়েলের, এই সময়টা কীভাবে পার হওয়া দরকার, পার হয়ে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হওয়া দরকার, সেটার জন্য যথেষ্টের বেশি ডেটা এই রিসেন্ট পাস্টেই আমাদের ছিল। কিন্তু আমরা কেউ আসলে সেদিকে দেখছিলাম না, কিন্তু আমরা যা ইচ্ছে তা করে গেলাম। অথচ এই আমরাই শেখ হাসিনার সময়ে প্রায় সর্বংসহ হয়ে গিয়েছিলাম সবাই, বহু কিছু তিনি করেছিলেন, কিন্তু আমরা কিছু করি নাই। এখন
এইভাবে করছে। এখন করা যাবে না তা বলছি না, এখন করার একটা পদ্ধতি আছে। আমরা আমাদের স্টেট মেনে নেব। এটা শেখ হাসিনার স্টেট না, এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্টেট। এটা এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস। আমরা যেন সেন্সিবল আচরণ করি। সুতরাং আমার বটম লাইন, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার গতকালের ভিডিও বলছিল, উত্তর হচ্ছে একেবারেই না, একেবারেই না। কারণ ফাঁদও কিভাবে ডিল করতে হবে সেটাও আমাদের শিখতে হবে, নাহলে তো আমরা আসলে আমাদের এই স্টেট গড়ার যোগ্য। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।